আমাদের সিমলাপাল ব্লকে যে একটা রাজবাড়ি আছে সেটা হয়তো অনেকেই জানো, কিন্তু এই রাজবাড়ির ইতিহাস হয়তো তোমরা অনেকেই জানো না। আজকে আমি তুলে ধরবো এই সিমলাপাল রাজবাড়ির ইতিহাস। এই সিমলাপাল রাজবাড়ি প্রবেশে রাস্তার বাঁদিকে পড়বে সবজি বাজার, আর তারপরেই আছে এই রাজবাড়ির দুর্গা মন্দির, যেখানে এখনো পর্যন্ত পুরনো রীতিনীতি মেনে দুর্গা মায়ের পুজো করা হয়। আর দুর্গা মন্দিরের পেছনের রাস্তা হয়ে কিছুটা সামনে এগিয়ে গেলেই দেখতে পাবে প্রায় 490 বছরের পুরনো এই সিমলাপালের রাজবাড়ি। আর এই সময়ের মধ্যে 18 জন রাজা এই সিমলাপালে রাজত্ব করেছিলেন। এই রাজবংশকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন, মানে এই বংশের যিনি প্রথম রাজা ছিলেন, তিনি হলেন শ্রীপতি মহাপাত্র। আর এই শ্রীপতি মহাপাত্র মহাশয় কিভাবে এই দেশে এলেন তারও একটা ইতিহাস আছে। উড়িষ্যার এক রাজপুত্র এক ব্রাহ্মণকে হত্যা করেছিলেন। ব্রাহ্মণের স্ত্রী বিচার চাওয়ায় রাজা রাজপুত্রের প্রাণদণ্ডের আদেশ দিয়েছিলেন। সেখানে রাজগুরু ও সেনাপতি ছিলেন শ্রীপতি মহাপাত্র। রাজপুত্রের মায়ের কাতর অনুরোধে তিনি রাজাকে বললেন, আপনি মৃত্যুদণ্ডটা প্রত্যাখ্যান করুন এবং অন্য দণ্ড দেন। তারপর রাজা বললেন, তুমি বলছো আমি তোমার কথা রাখলাম, ওকে আমি আজীবন নির্বাসন দিলাম, কোনোদিন উড়িষ্যায় ওর আসা চলবে না। আর এই শ্রীপতি মহাপাত্র মহাশয় যে রাজপুত্রের সঙ্গে এখানে এসেছিলেন তার নাম ছিল নকুরতুং। এরা এসে রসপাল শামসুন্দরপুরে যে ভূমির জমিদার ছিল তাকে পরাজিত করে ওখানে রাজ্য স্থাপন করলেন। নকুরতুং হলেন রাজা আর শ্রীপতি মহাপাত্র তিনি হলেন মন্ত্রী। আর তারপর নকুরতুং এর সঙ্গে বিয়ে হলো বিষ্ণুপুরের রাজা বীরহাম্বীরের এক মেয়ে, কিন্তু নকুরতুং ছিলেন অপুত্র। তারপর শ্রীপতি মহাপাত্র পুত্রীষ্টি যজ্ঞ করলেন, আর সেই যজ্ঞের ফলে জন্মালেন ছকুরতুং। আর ছকুরতুং জন্মানোর পর তিনি শ্রীপতি মহাপাত্রকে কিছু উপহার দিতে চাইলো। আর তখন তিনি বললেন, আপনি ঘোড়ায় চড়ে যতটা পরিক্রমণ করতে পারবেন ততটা হবে আপনার স্বাধীন জমিদারি। আর ঘোড়ায় চেপে যতটা তিনি পরিক্রমণ করলেন আর সেটাই হলো সিমলাপাল জমিদারি। আর তখন এই জায়গাটা ছিল বিষ্ণুপুরের মল্ল রাজাদের অন্তর্গত। আর নকুরতুং এর সঙ্গে বিষ্ণুপুরের রাজা বীরহাম্বীরের ভালো সম্পর্ক থাকায় শ্রীপতি মহাপাত্রকে সিমলাপালের রাজা হিসেবে ঘোষণা করা হলো। আর এটাই সেই গাড়ি যেটাতে চেপে এক সময় সিমলাপালের রাজা মহারাজারা রাজত্ব করে বেরিয়েছিলেন। আর এখানে আছে রাজ পরিবারের মন্দিরগুলো। এই যে এখানে আছে শিবের মন্দির, আর সামনে দেখতে পাচ্ছ রাজবাড়ির কুলদেবতা বলরাম মন্দির, যেখানে নিয়ম মেনে এখনো পর্যন্ত প্রতিদিন পুজো করা হয়। আর বাইরের দিকেও আছে আরো একটি শিবের মন্দির। আর এটিই হচ্ছে রাজবাড়ির ব্যবহৃত পুকুর। তো বন্ধুরা, এই সিমলাপালের রাজবাড়ির গল্পটা তোমাদের কেমন লাগলো, আর কারা কারা আমার ভিডিও সিমলাপাল থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা এখানে সিমলাপাল রাজবাড়ি, পরবর্তীকালে যে শাখা হয় ভ্যালেডিয়া রাজবাড়ি, আমরা একই বংশের লোক। এই বংশের প্রতিষ্ঠাতা আদিপুরুষ শ্রীপতি মহাপাত্র। আর শ্রীপতি মহাপাত্র কি করে দেশে এলেন উড়িষ্যার থেকে, তার একটা ইতিহাস আছে। এর ঐতিহাসিক ভিত্তি কতটা কিংবদন্তি এটা ব্যাখ্যা করে বলা মুশকিল, কিন্তু যারা কিংবদন্তি বা ইতিহাসের মিশ্রণ যে গল্পটা আমরা পাই, উড়িষ্যার এক রাজপুত্র এক ব্রাহ্মণকে হত্যা করেছিলেন। সেই ব্রাহ্মণের স্ত্রী বিচার চাওয়ায় রাজা রাজপুত্রের প্রাণদণ্ডের আদেশ দিয়েছিলেন। রাজগুরু এবং সেনাপতি ছিলেন শ্রীপতি মহাপাত্র। মহাপাত্র মানে যিনি পাত্রমিত্রদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি মহাপাত্র অর্থাৎ প্রধানমন্ত্রী। উনি রাজপুত্রের মায়ের কাতর অনুরোধে রাজাকে বললেন, আপনি মৃত্যুদণ্ডটা প্রত্যাখ্যান করে নেন, অন্য দণ্ড দেন। তুমি বলছো তোমার কথা আমি রাখলাম, ওকে আমি আজীবন নির্বাসন দিলাম, কোনোদিন উড়িষ্যায় ওর আসা চলবে না। এই সমস্ত ঘটনাই ঘটে উড়িষ্যার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার আগে। এবার যে রাজপুত্রের সঙ্গে এবার এলেন তার নাম নকুরতুং, তুঙ্গ বংশের লোক। তুঙ্গ বংশের ইতিহাস আছে। চোল বংশের শ্রেষ্ঠ রাজা রাজেন্দ্র চোল প্রথমের দহিত্র ছিলেন রাজেন্দ্র চোল কুলোত্তুঙ্গ। এই কুলোত্তুঙ্গের বংশধর হচ্ছেন তুংরা। এরা এসে রসপাল শামসুন্দরপুরে যে ভূমির জমিদার ছিল তাকে পরাজিত করে রাজ্য স্থাপন করলেন। নকুরতুং তো রাজা হলেন, শ্রীপতি মহাপাত্র মন্ত্রী হলেন। শ্রীপতি মহাপাত্রের সঙ্গে 8 জন বিভিন্ন শ্রেণীর ব্রাহ্মণ এলেন। এদিকে বলা হয় 8 ভাই। 8 ভাই। এই 8 ভাই হচ্ছেন মহাপাত্র, যমদগ্নি পাত্র, খন্তিগাড়া পাইন, মুদগলপতি, বশিষ্ঠ সৎপতি, কাত্তায়নী পণ্ডা আর সন্নিগ্রহী। এদিকে বলা হয় 8 ভাই। এর পরবর্তী পরে যারা এলেন তাদেরকে বলা হয় নামি থাক। যেমন তারা হচ্ছেন ধর, কর, লায়ক বা নায়ক ইত্যাদি। এখন এরা তো এলেন, এবং নকুরতুঙ্গের সাথে বিয়ে হলো রাজা বীরহাম্বীরের এক মেয়ের, বিষ্ণুপুরের রাজা বীরহাম্বীর। কিন্তু নকুরতুং অপুত্রক। তাহলে শ্রীপতি মহাপাত্র পুত্রেষ্টি যজ্ঞ করলেন। সেই যজ্ঞের ফলে জন্মালেন ছকুরতুং। নকরি মানে নকরি, আর ছকুর মানে ছকরি। কড়ি দিয়ে কেন বলে, যেমন 3 কড়ি, 1 কড়ি, আমাদের সমস্ত নামগুলো প্রচলিত আছে।
তো ঠাকুরদেবী জন্ম হওয়ার পরে গুরুকে দক্ষিণে দিতে চাইলেন। গুরু বলেন, আমি আর কি দক্ষিণে নেব, আপনি আমার প্রাণও বাঁচিয়েছেন, আমার পুত্রও হলো, কি নেবেন বলুন। না, বলুন কি দেবেন। না, আপনি একদিনে ঘোড়ায় চড়েই যতটা পরিক্রমা করতে পারবেন এটা আপনার স্বাধীন জমিদারি হবে। শ্রীপতি মহাপাত্র ঘোড়ায় চড়ে বেরোলেন এবং যেটা তিনি বেরোলেন সেটা হলো সিমলাপাল জমিদারি। এবং যেহেতু বীর হাম্বিরের সঙ্গে নকুড়তুঙ্গের একটা সম্পর্ক ছিল, যেহেতু এই জায়গাটা বিষ্ণুপুরের মল্লরাজদের অন্তর্গত ছিল, তাই বীর হাম্বির শ্রীপতি মহাপাত্রকে রাজা বলে স্বীকার করে নেন। এই শ্রীপতি মহাপাত্রর ষষ্ঠ বা সপ্তম অধস্তম পুরুষে চিরঞ্জীব সিংহ চৌধুরীর 3টি সন্তান। বড় রানীর সন্তান লস্কর সিংহ চৌধুরী, আর ছোট রানীর সন্তান হচ্ছেন লক্ষণ সিংহ চৌধুরী, আর লক্ষণ সিংহ চৌধুরী বিক্রম। তো জমিদারি ভাগ হলো, কারণ প্রাপ্যটা ছিল লস্করের সমস্ত জমিদারিটাই, যেহেতু উনি বড়। কিন্তু যেহেতু ওর মা মরে গেছিলেন, তাই ওকে জমিদারিটা পুরোটা দেওয়া হলো না, জমিদারি ভাগ হয়ে গেল। তার সমস্ত সদরটা নিলেন ওরা 6 আনা, 4 আনা পেলেন বিক্রম, আর 6 আনা পেলেন লস্কর। লস্করকে জঙ্গল মহলের দিকে ঠেলে দেওয়া হলো। আমাদের যিনি জমিদারের আদি পুরুষ 1617 খ্রিস্টাব্দে এখানে এসে জমিদারি স্থাপন করলেন। মাটির কাঠ দিয়ে গড়া ঘর, সেখানে উঠে এলেন। এবং ব্রাহ্মণ বলতে গোবিন্দ, উনি ঠাকুরেরও ভাগ পাননি, তাই সিমলাপালের ঠাকুর হলেন কৃষ্ণ বলরাম। এখানে লস্কর বৃন্দাবন থেকে ঠাকুর নিয়ে এলেন রাধা গোবিন্দজিও। কৃষ্ণ বলরাম কিন্তু কোনো অর্থে বৈষ্ণব নন, কারণ বলরাম সমস্ত শাস্ত্রের ক্ষেত্রে উনি বৈষ্ণব ছিলেন কোথাও প্রমাণ করা যাবে না। শস্ত্রবিদ, হরধর, বীর। কিন্তু রাধা গোবিন্দর নাম নিয়ে এরাই ঠিক করলেন এরা পুরোপুরি বৈষ্ণব হয়ে গেল। ভ্যারাইডিয়ার রাজ পরিবারের সাথে সিমলাপাল রাজ পরিবারের প্রথম থেকে একটা মনোমালিন্য ছিল। পরবর্তী পর্যায়ে মদনমোহন সিংহ চৌধুরী আর প্রাণবল্লভ সিংহ চৌধুরী, প্রাণবল্লভ সিংহ চৌধুরী অর্থাৎ আমার ঠাকুরদা, মদনমোহন সিংহ চৌধুরী অর্থাৎ চিরঞ্জীবের বাবার ঠাকুরদা, এরা পরস্পর ভাইরা ভাই হয়ে গেল। কারণ মদনমোহন সিংহ চৌধুরীর স্ত্রী সিন্ধুবালা দেবী আর প্রাণবল্লভ সিংহ চৌধুরীর স্ত্রী কামিনী, কৃষ্ণ কামিনী দেবী, এরা ছিলেন মামতো পিস্তত বোন। এটা ক্লোজ সম্পর্ক হলো এবং তখন একটা হৃদ্যতা স্থাপনের চেষ্টা করা হয়েছিল। মদনমোহন সিংহ চৌধুরী ছিলেন সিমলাপাল রাজ পরিবারের সবচেয়ে উদার ব্যক্তি। অনেক দান ধর্ম উনি করেছেন। উনি সিমলাপাল মদনমোহন হাই স্কুল করেছেন। হ্যাঁ, যেটা মদনমোহন সিমলাপাল হাই স্কুল। অনেক করে মদনমোহন সিংহ চৌধুরী করা, উনি নামই আছে মদনমোহন। ওই বাগান বাড়িটা উনি করেছেন, যেটা বাগান মদন বাগ যেটাকে বলা হয়। বাগ মানে বাগান, মদন বাগ। উনি ছিলেন সবচেয়ে উদার, খুব গল্পবাদ ছিলেন, একটু ঝোঁক ছিল, তো মানুষ খুব ভালো ছিলেন। অত উদার রাজা সিমলাপাল রাজ পরিবার জন্মাননি। আরেকজন জন্মেছিলেন, তিনি হচ্ছেন বর্তমান যে দেব বড়ঠাকুর আছেন, ওর আগে যিনি বড়ঠাকুর ছিলেন ভবসুন্দর সিংহ বড়ঠাকুর। মদনমোহন সিংহ চৌধুরীর শেষ ছোট ছিলেন, অত্যন্ত রুচি সম্পন্ন মানুষ। সিমলাপাল মদনমোহন হাই স্কুলে শিক্ষকতা করতেন, ধুতি পাঞ্জাবি পরতেন, নিপাট একটি ভালো মানুষ, সাহিত্য বুঝতেন, নাটক বুঝতেন, গুণী মানুষ ওখানে জন্মেছিলেন। আরেকজন ছিলেন হরসুন্দর সিংহ রিকি, যাকে সঙ্গীতাচার্য জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী শিষ্য করে গান শিখিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে কল্যাণ প্রসাদ সিংহ চৌধুরী তো মাত্র 31 বছর বয়সে মারা গেলেন। এখন চিরঞ্জীবের বয়স 4 বছর। বাঁকা বিজয়পুরের দুর্ঘটনায় উনি মারা গেলেন, সঙ্গে বীরেন মহান্তি। আমার সাথে কল্যাণ প্রসাদের খুবই হৃদ্যতা ছিল। আমরা 2 ভাই আবার হৃদ্যতাটা স্থাপন করেছিলাম এবং আমি জয় অর্থাৎ চিরঞ্জীব সিংহ চৌধুরীকে খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি। আমার দুঃখ হয় যখন দেখি আমি যেখান থেকে আদি, সেই পরিবারটা আস্তে আস্তে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জয়কে তো মানুষ ভালোবাসে, পিতৃ ছাড়া ছেলেকে কে না ভালোবাসে। আমার খুব কষ্ট হয়
আমি খুব খুশি হতাম যে সিমলাপাল রাজবাড়ি তার পূর্ব গরিমা ফিরে পেত। এবং সিমলাপাল রাজপরিবার যথেষ্ট করতে পারেন, আমাদের আয়ের কোনো অভাব নেই, অবশ্যই একটা পেট্রোল পাম্পের মালিক। অবশ্যই আর সিমলাপালে 1 ডেসিমেল জায়গার দাম 1.5 লক্ষ টাকা, হ্যাঁ ওই জায়গারও তো অভাব নেই। হ্যাঁ আমি চাই একটু বড় হোক, যে রাজবাড়ির পুরনো সম্মান পুরনো ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসুক, মানুষ সম্মানের চোখে দেখুক। কারণ সিমলাপাল রাজবাড়ির চারপাশে আমার প্রচুর মানুষ আছেন যারা রাজবাড়িটিকে যারা সম্মানের চোখে দেখে, এবং আমি অন্য চোখে দেখি। আমার খুব কষ্ট হয় যখন দুর্গা মাতার মন্দিরের পাশে মাত্র 20 হাত দূরে মাছ কাটা হচ্ছে, মুরগি কাটা হচ্ছে, আমার খুব কষ্ট হয়। ঠিক ঠিক ওখানে মার্কেটটা না হলে বোধ হয় ভালো হয় হয়ে গেছে, আমার তো কিছু করার নেই। অবশ্যই কিন্তু আমি কি কোনোদিনই গোবিন্দের মন্দির কাছে মার্কেট হতে দেবো? অবশ্যই না কিছুতেই না।